আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভাত এবং ভাতের মাড় গাছের কি ক্ষতি করতে পারে এবং সঠিক নিয়মে কিভাবে ইউজ করতে হয়, সেটাই আজকের ভিডিওতে আপনাকে বলবো। এবং কয়েক রকমের তরল সার তৈরির সঠিক পদ্ধতিতে আপনাদের বলবো। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার অনুরোধ রইলো এবং পুরো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই ভাতগুলো হচ্ছে বাসি ভাত, মানে আগের দিনের রাতের ভাত। আমি কিন্তু পচা ভাত নিইনি। সবসময় যে গাছের জন্য পচা সার বা সবকিছুই পচা দিতে হবে এমনটা না। সব পচাই কিন্তু গাছের জন্য আসলে ভালো না। আমি আগের দিনের রাতের বাসি ভাতটা একটু কয়েক ঘন্টা আ একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা ডাইরেক্টও দিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু ভিজা, ভিজা থাকলে এটা হয়তো ভালো হয়। এভাবে গাছ থেকে কয়েক ইঞ্চি দূরে একটু গর্ত করে এভাবে ছড়িয়ে দিবেন। তাতে করে গাছ এবং গাছের আ গাছ এবং মাটি পুরোপুরিভাবে এই ভাতের পুষ্টিটা পেয়ে যাবে। মাসে ১ বারের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ১ বার দিলেই যথেষ্ট। এভাবে একটু ঢেকে দিবেন। তাহলেই এটা ভালোভাবে মাটি শোষণ করে নেবে এবং এটা মাটিতে এভাবেই একদম আ পচে মিক্সড হয়ে যাবে। এটাকে আপনার এক্সট্রা ভাবে পচিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এটা হলো ভাতের ব্যাপার। আর মাঠটা আমরা সচরাচর যে ভুলটা করি, মাঠটা আমরা ২-৩ দিন পচিয়ে দেই। এইটা কিন্তু গাছের জন্য খুবই খারাপ। এটা খুবই খারাপ। গাছের জন্য মাঠটা মোটেও আপনারা পচিয়ে দিবেন না। যখন ভাত রান্না হবে, রান্নার পরে মাড়টা ঠান্ডা করে ১ ভাগ মাড়ের সাথে আপনারা আ ৮ থেকে ১০ ভাগ পানি মিশাবেন এবং সেই পানিটাই আপনারা গাছে ইউজ করে দিবেন। সেই পচানো মাড়টা যদি আপনি গাছে দেন, গাছের ক্ষতি হতে পারে, গাছ মারাও যেতে পারে। এমনকি গাছে যে পিঁপড়া হয়, সেই পিঁপড়াটাও কিন্তু মাড়ের কারণে, এই পচা মাড়ের কারণে হতে পারে। আর যে ব্যাকটেরিয়াগুলো গাছের জন্য প্রয়োজন, সেটা আ মাড়টা যদি আপনারা পচিয়ে দেন তাহলে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো গাছে এফেক্ট হতে পারে। আর যদি টাটকা মাড়টা আপনি পানি দিয়ে আ সঠিক নিয়মে আমি যেভাবে বলেছি যে ১ ভাগ মাড়ের সাথে ৮ থেকে ১০ ভাগ পানি মিশিয়ে যদি গাছে ইউজ করেন, তাহলে সেই ভালো ব্যাকটেরিয়াগুলো, গাছের উপকারী ব্যাকটেরিয়াগুলো সেটা আ সেই মাড়ের তরল সারের মধ্যে বিদ্যমান থাকবে। আপনারা ভাতের মাড়টা প্রতিদিনই ব্যবহার করতে পারেন। আমি যেভাবে বলেছি সেই নিয়মে, যেটা আমি ব্যবহার করি। এখন আপনাদের দেখাচ্ছি আরেকটা তরল সার, সেটা হলো কিচেন ওয়াস্ট। কিচেনের যত রকমের সবজির উচ্ছিষ্ট থাকে, পেঁয়াজের খোসা থেকে শুরু করে আদা, রসুনের খোসা থেকে শুরু করে সবকিছুই আমি ২ থেকে ৩ দিন এভাবে পানিতে ডুবিয়ে রাখি। শীতকালে একটু সময় বেশি লাগে। ৩ থেকে ৪ দিন আপনাদেরকে এভাবে ডুবিয়ে রেখে পচাতে হবে এবং এটা হচ্ছে আ শুধু কলার খোসার সার। এই সারটা খুবই উপকারী, বিশেষ করে স্ত্রী ফুল আসার জন্য প্রত্যেকটি গাছে এই কলার খোসা সারটা খুবই উপকারী। এভাবে এটাও ২ থেকে ৩ দিন এভাবে পচাতে হবে। কিন্তু শীতকালে একটু সময় বেশি লাগে। ৩ থেকে ৪ দিন লাগতে পারে। যেহেতু শীতকাল, তাই কলার খোসাটা মনে হচ্ছে টাটকা, কিন্তু না। এটা আমি ৩ থেকে ৪ দিনে আসলে এভাবে ভিজিয়ে রেখেছি। তাহলে আপনার সারটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখছেন চা পাতা। চা পাতাগুলো আমি এভাবে শুকিয়ে একটু পলিব্যাগ করে রাখি। চায়ের দোকান থেকে এভাবে চা পাতা আমি নিয়ে আসি। এটাতে কোনো টাকা খরচ হয় না এবং আমার প্রয়োজন মতো আমি চা পাতা দিয়েও তরল সার তৈরি করে নিই। এখানে দেখছেন এটা আরেক ধরনের তরল সার। এখানে হালকা কিছুটা চা পাতার সাথে অল্প কিছু আম আ ভাত, একদম অল্প কিছু ভাত মিক্স করে আমি দিয়ে দিয়েছি। চা পাতার পানিটা অবশ্যই ২ থেকে ৩ দিন আপনাদের ভিজিয়ে রাখতে হবে। সেই পানিটা ইউজ করলেই খুব বেশি ভালো হবে এবং এটা যখন ইউজ করবেন এটার সাথে আরো ৩ ভাগ পানি এড করে নিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে আমার যে হানিডিউ এবং সাম্মাম গাছ, যেটা আমি চারাটা বুনেছিলাম, সেটা ভালোভাবেই বেড়ে উঠছে। এখন আমি এগুলোর চতুর্দিক দিয়ে যে সবজি পচাগুলো আছে, এগুলো আমি উম আ একটা কাঠি দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো আ গাছের একদম গোড়া না, গোড়া থেকে একটু দূরে এভাবে দিয়ে দিচ্ছি। আর দেখছেন সাদা, সাদা এগুলো হলো ডিমের খোসা। এভাবে আমি শুকিয়ে একটু হাত দিয়ে গুঁড়া করে আমি জাস্ট একটু দিয়ে দেই। এভাবেও হয়, আবার পুরোপুরিভাবে পাউডার মতো গুঁড়া করেও আপনারা দিতে পারবেন। দোনোভাবে হয়। সার তৈরির ক্ষেত্রে এবং এই ডিমের খোসাটা খুবই উপকারী। এভাবে মাটির উপরে আলগা করে দিতে পারেন। এই যে দেখছেন পানিটা, এই পানিটাও আমি এই এই সবজি পচার এই পানিটা এখন দিয়ে দিব। পানিটা এরকম কালো হয়ে যাবে। এরকম একদম কালো হয়ে যাবে, তখনই আপনারা
এই সারটা মনে করবেন এটা কমপ্লিট হয়েছে। দেখেন বাদাম গাছও ফুটেছে। এই যে দেখছেন আরেকটা সাম্মাম গাছ ফুটেছে। এটাও বীজ এখানে পড়েছিল লেবু গাছের সাথে। এটাও আল্লাহর রহমতে ফুটে গেছে। আগের একটা ভিডিওতে যে আপনাদের বলেছিলাম বীজ না কিনে যে হানিডিউ আর সাম্মাম গাছের কি অবস্থা আছে প্রত্যেকটার আপডেট আপনাদেরকে দিয়ে যাব। ইনশাআল্লাহ পরবর্তীতেও দিয়ে যাব। এখন কলার খোসার তরল সারটার সাথে আমি কিছু পরিমাণ পানি এড করে এই যে লাউ গাছের গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে প্রচুর স্ট্রি ফুল আছে। কলার খোসাতে তো কলাতে যেহেতু আয়রন আছে, খোসার মধ্যেও আয়রন থাকবে যেটা কলা খেলে যেরকম মানুষের শরীরে আয়রনের চাহিদা মেটায় এবং কলার খোসাতেও গাছের আয়রনের চাহিদা মেটায়। এই যে খোসা সহই এখন এভাবে দিয়ে দিলাম। এই যে গাছের গোড়ার মধ্যে প্রত্যেকটা গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আল্লাহর রহমতে এই ধরনের তরল সার ব্যবহারে আমার তরল সার এবং জৈব সার কোনোটাতেই আমার কিনতে হয় না। ঘরে তৈরি তরল এবং জৈব সার দিয়েই আম আমি এই গাছের আ পরিপূর্ণভাবে যত্ন নিতে পারি এবং আল্লাহর রহমতে ভালো ফলনও পাই। সবজি, ফল সবকিছুই আমরা এই বিনা খরচে তরল সার, জৈব সার থেকে আমরা পেয়ে থাকি। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে এবং আমার এই টিপস গুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আবারও ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।